আজকের ভৌতিক ছায়া চ্যানেলের পক্ষ থেকে রয়েছে একজন মানুষের একাকী জীবন কাটে কিভাবে সেই সম্বন্ধে। গল্পের নাম সংসার। গল্পটি সংগৃহীত হয়েছে। গল্প পাঠে আমি অঞ্জলি। ভোরের আলো তখনও পুরোপুরি ফুটে ওঠেনি। ধানের ক্ষেতে শিশির জমে আছে। দূর থেকে গরুর ঘণ্টার শব্দ ভেসে আসছে। মেঘমুক্ত আকাশে একটা হালকা কুয়াশা ভাসছে, যেন গ্রামটার ওপর কোনো নিঃশব্দ দুঃখ নেমে এসেছে। সেই নিঃশব্দ ভোরেই খোকা হাঁস মুরগিদের খোয়ার খুলতে বেরোলো। বয়স 23, মুখে অল্প দাড়ি গজিয়েছে, কিন্তু চোখে এক ধরনের পরিণত ক্লান্তি, যেন কিশোর বয়সটা পার হওয়ার আগেই জীবনের সব বোঝা তার কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে। তার মা সরলা ইতিমধ্যে উঠেছে। উঠোনের কোণে বসে চুলায় হাঁড়ি চাপিয়েছে। পাতলা খিচুড়ির গন্ধ ভেসে আসছে। বাবা শশাঙ্ক ছিল জমিতে কাজ করা একজন দিনমজুর। 3 বছর আগে বৃষ্টির দিনে বজ্রপাতের শিকার হয়ে মারা গেছে। সেই থেকে এই ছোট সংসারটা টেনে নিচ্ছে সরলা আর তার ছেলে খোকা। সরলার মুখে বয়সের চেয়ে অনেক বেশি দুঃখের ছাপ। তবু প্রতিদিন সে একইভাবে উঠে পড়ে কাজ শুরু করে। আজও খোকার দিকে তাকিয়ে বলে উঠল, শীতটা এবার বড্ড বেশি পড়ছে রে খোকা, একটু সাবধানে মাঠে যাস। খোকা হেসে বলল, শীত তো আমাদের সাথেই জন্মেছে মা, এখন ভয় কিসের? সরলা হালকা হাসল, কিন্তু চোখ দুটো একটু ঝাপসা হয়ে গেল। ছেলেটা সংসারের ভারে এমনভাবে ঝুঁকে পড়েছে যে তার শৈশবটা যেন কোথাও হারিয়ে গেছে। খোকা আজ যাবে হরিপদ ঘোষের মাঠে কাজ করতে। সকাল থেকে বিকেল পর্যন্ত ধান মাড়াইয়ের কাজ, মজুরি মাত্র 120 টাকা। তবু সেই টাকা দিয়েই তো ঘরের চাল নুন তেল সব চলে। চুলায় খিচুড়ি নামিয়ে সরলা মাটির থালায় 2টো কলা পাতা বিছিয়ে দিল। খা রে, তারপর যাস। খোকা একটু গরম ভাত মুখে দিল। চোখ নিচু করে বলল, মা, কাল হাটে গিয়ে ভাবলাম তোকে একটা শাল কিনে দেব। তারপর হিসেব করছে দেখি টাকাটা কম পড়ে গেল। মাফ করিস মা। সরলা থেমে গেল। তার ঠোঁটে এক চিলতে হাসি। আমি তোকে কিছু চাই না রে, তুই ভালো থাকলেই আমার ঠান্ডা কমে যায়। বাইরে তখন সূর্যটা উঠতে শুরু করেছে, কিন্তু মেঘে ঢাকা, যেন সূর্য বুঝে ফেলেছে এই ঘরে আলো ঢুকতে পারছে না। খোকা মাঠে পৌঁছতেই কাজ শুরু হলো। চারপাশে ঘুরে বেড়ানো শালিক, ধান মাড়াইয়ের শব্দ, আর মাঝে মাঝে কুয়াশার ভেতর থেকে ভেসে আসা গানের আওয়াজ। সব মিলিয়ে গ্রামটার সকালটা জীবন্ত। তবু খোকার মনে আজ অজানা অশান্তি। কয়েকদিন ধরেই হরিপদ ঘোষের মেয়ে কুসুম তাকে দেখলেই মুখ ফিরিয়ে নেয়। কুসুম তার শৈশবের বন্ধু। ছোটবেলায় একসাথে স্কুলে যেত, নদীতে সাঁতার কাটত, বৃষ্টির জলে ভিজে খেলতো। এখন বয়স বাড়ায় কুসুমের বিয়ে ঠিক হয়েছে পাশের গ্রামের এক ধনীর ছেলের সঙ্গে। খোকার মনে হয় যেন কেউ তার বুকের ভেতর থেকে একটা অংশ ছিঁড়ে নিয়েছে। সন্ধ্যাবেলা কাজ শেষে সে ফেরে ক্লান্ত শরীরে। ঘরে ঢুকে দেখে সরলা হাঁসফাঁস করছে, হাঁপাচ্ছে। মা, কি হয়েছে? বোধহয় জ্বর উঠেছে রে, মাথাটা ধরেছে।
খোকা তড়িঘড়ি করে কুয়ো থেকে জল এনে তোয়ালে ভিজিয়ে মায়ের কপালে রাখল। বাইরে তখন আবার মেঘ জমেছে, কুয়াশা ঘন হয়ে উঠেছে। সেই রাতে খোকা আগুন জ্বালিয়ে বসেছিল মায়ের পাশে। সরলা আধো ঘুমে বিড়বিড় করে বলল, তুই যদি কুসুমকে বিয়ে করতে পারিস রে, আমি নির্ভয়ে চোখ বুঝতাম। খোকার চোখে জল এসে গেল। ওই কথাটা আর বলিস না মা, ওই পত্রা আমাদের নয়। পরের দিন সকালে সরলার জ্বর কিছুটা কমলেও তার চোখে অদ্ভুত ক্লান্তি। খোকা ভাবল ডাক্তারকে দেখানো দরকার, কিন্তু টাকা নেই। সে ঠিক করলো শহরে যাবে দুদিনের কাজ করতে। সরলা কিছুতেই রাজি হলো না, কিন্তু খোকা জেদ ধরল, দুদিনেই ফিরে আসবো মা, তোকে একা রেখে যাব না। দুদিন পর যখন খোকা ফিরল, তার হাতে সামান্য টাকা আর কিছু ওষুধ। কিন্তু ঘরে ঢুকতেই দেখল সরলা মাটিতে পড়ে আছে, নিশ্চল, চোখ দুটো আধ খোলা, ঠোঁটে শুকনো হাসি। খোকা চিৎকার করে উঠল, মা! কেউ সাড়া দিল না। শুধু বাইরে বৃষ্টি শুরু হলো, ধীরে ধীরে যেন আকাশও কাঁদছে। গ্রামের লোকজন এসে ভিড় করল। কেউ বলল হঠাৎ হার্ট ফেল করেছে। খোকা স্থির হয়ে বসে রইল। রাত ভোর বৃষ্টি পড়ল, মাটির ঘর ভিজে গেল, কুয়াশায় ডুবে গেল উঠোন। খোকা চুপচাপ বসে রইল, হাতে মায়ের চুলের গোছা। সে শুধু বলল, তুই বলেছিলি মা, আমি ভালো থাকলে তুই ভালো থাকবি। আমি তো চেষ্টা করেছিলাম। সরলার মৃত্যুর পর খোকা যেন একেবারে থমকে গেল। চারপাশের মানুষজন এলো, সান্ত্বনা দিল, শ্মশান পর্যন্ত গেল, কিন্তু খোকার মনে একটাই অনুভব, শূন্যতা। মাটির ঘরটা এখন নিঃশব্দ। চুলার পাশে বসে থাকা সরলার জায়গাটা ফাঁকা পড়ে আছে। সেই মাটির হাঁড়ি, অর্ধেক চাল ভর্তি বাঁশের ডোলা, আর কুপির ধোঁয়ার কালো হয়ে যাওয়া দেওয়াল, সব যেন তাকিয়ে আছে তার দিকে। রাত নামলে খোকা উঠোনে বসে থাকে। আকাশে মেঘ, মাঝে মাঝে বৃষ্টি। বৃষ্টি তার চোখের জল ঢেকে দেয়। নিজের মনেই বলে, এখন আর আমার কারোর দরকার নেই। কিন্তু দরকার ছিল, যদিও সে তা বোঝেনি। 10 দিন পর আবার গ্রামে হাট বসল। কুসুমের বিয়ের খবর চারিদিকে ছড়িয়ে গেছে। বাড়িতে প্যান্ডেল উঠছে, গান বাজছে, গ্রাম জুড়ে উৎসবের আমেজ। খোকা এড়িয়ে চলছিল হাট, কিন্তু হরিপদ ঘোষ নিজে এসে বলল, খোকা তুই কিন্তু বিয়েতে আসবি, তোকে ছাড়া কুসুম কাঁদবে। খোকা হেসে বলল, আমি যাব না কাকা, আমার মা এখনো ঘরেই আছে, মাটির নিচে নয়। এই কথায় হরিপদ কেমন যেন চুপ করে গেল। কুসুমের বিয়ের দিন সন্ধ্যায় আকাশে বৃষ্টি নামল, ঢাকের আওয়াজে গ্রাম ভরে গেল। খোকা দূরে বসে দেখল আলো ঝলমলে উঠোন। কুসুম লাল শাড়ি পরে বসে আছে, ওর মুখে হাসি, কিন্তু সেই হাসিতে যেন চাপা কান্না। খোকা চোখ ফিরিয়ে নিল, মনে মনে বলল, তুই সুখে থাকিস কুসুম, আমি তোর জন্যই বাঁচব। বিয়ের কিছুদিন পর খোকার জীবন
আরও কঠিন হয়ে উঠল। সরলার মৃত্যুর পর কেউ তাকে কাজ দিতে চায় না, বলে একলা ছেলেটা পাগল হয়ে গেছে। হরিপদ ঘোষ মাঝে মাঝে সাহায্য করত, কিন্তু খোকা নিতে চাইতো না। সে নিজের জমির ধারে একটা ছোট্ট টিনের ঘর বানালো। মা যেই উঠোনে গাছ লাগিয়েছিল সেখানেই সে বসে থাকে সারাদিন, কখনো ধানের খোসা ছেটে, কখনো জলে চেয়ে থাকে। একদিন বিকেলে হঠাৎ কুসুম এলো, চোখে ঘোমটা, কাঁধে ছোলা। খোকা, খবর নিতে এসেছি। খোকা চমকে উঠল। তুই এখানে? তোকে যদি কেউ দেখে? দেখুক না, আমি জানি তুই কেমন আছিস, তাই এসেছি। ওর চোখ দুটো লাল, হয়তো কাঁদছে। খোকা কিছু বলল না, শুধু জিজ্ঞেস করলো, সুখে আছিস? কুসুম উত্তর দিল, না। মাথা নিচু করে বলল, সুখ কথাটা বুঝি কাগজের মধ্যে থাকে, বাস্তবে নয়। খোকার বুকটা কেঁপে উঠল। কুসুমের হাত দুটো কাঁপছে, হয়তো সে অনেক কথা বলতে চায়, কিন্তু সমাজের ভয়ে তাকে থামিয়ে দিচ্ছে। বাইরে তখন সূর্য ডুবছে, আকাশে মেঘ, আলো লালচে হয়ে গেছে। খোকা বলল, তুই এখন যা, কেউ দেখলে কথা হবে। কুসুম চলে গেল, কিন্তু দরজার কাছে ফিরে তাকিয়ে একবার বলল, তুই আমার জন্য বাঁচিস খোকা, আমি চাই না তুই হারিয়ে যাস। সময়ের স্রোত থেমে থাকে না। মাস কেটে গেল, বছর ঘুরল। খোকা এখন গ্রামের স্কুলে কাজ নেয়, চৌকিদার হিসেবে। সন্ধ্যা হলেই স্কুলের উঠোনে বাতি জ্বালে, ছেলে মেয়েদের খাতা গুছিয়ে রাখে, রাতের দিকে মাঠে বসে তারা দেখে। তার জীবনের রং ফিকে হয়ে গেছে, কিন্তু হৃদয়ের ভেতর এখনো একটা উষ্ণ জায়গা আছে, যেখানে মা আর কুসুম একসাথে হাসে। একদিন স্কুলে হেডমাস্টার বললেন, খোকা, তুই লেখাপড়া করিসনি কেন? তোর মাথা তো বেশ ভালো। খোকা হেসে বলল, সময়টা তখন আমার ছিল না স্যার। স্যার চুপ করে গেলেন, বুঝলেন কথার গভীরতা। এক সন্ধ্যায় ঝড়ের রাতে দরজায় কড়া পড়ল। খোকা দরজা খুলে দেখে কুসুম দাঁড়িয়ে আছে, ভিজে চুল, মুখে কান্না। খোকা, আমি পালিয়ে এসেছি। খোকা হতভম্ব। কি বলছিস তুই? ওরা আমাকে মারে, গালাগাল দেয়, আমি আর থাকতে পারছি না। বাইরে বজ্রপাত, ভিতরে দুজনের নিঃশ্বাসের শব্দ। খোকা মাথা নিচু করে বলল, তুই এখানে থাকতে পারবি না কুসুম, সমাজ তোকে মাফ করবে না। কুসুম চোখের জল মুছে বলল, সমাজ যদি মানুষকে বাঁচাতে না পারে, তাহলে ওদের ক্ষমা লাগবেও না। খোকা স্থির হয়ে গেল। তার মায়ের কথা মনে পড়ল। তুই যদি কুসুমকে বিয়ে করতে পারতিস রে। সে জানে এই সমাজে কুসুমের জায়গা নেই, তারও নেই। তবু সে জানালার বাইরে তাকালো। আকাশে মেঘ সরছে, একটুখানি সূর্য দেখা দিচ্ছে। খোকা ধীরে বলল, তুই থাকিস কুসুম মেঘের আড়ালে, সূর্যও একদিন আলো দেয়। পরদিন সকালে গ্রাম জুড়ে খবর ছড়িয়ে গেল, হরিপদ ঘোষের মেয়ে কুসুম রাতে নিখোঁজ। লোকজন খোকার ঘরে হানা দিল, কেউ কেউ গালাগাল দিল, কেউ বলল খোকা অপদার্থ। কুসুমকে তারা পায়নি। খোকা বলল না কিছুই, শুধু বলল সে এখন শান্তিতে আছে। বৃষ্টির দিনগুলো পেরিয়ে গেল।
খোকা এখন একা, কিন্তু মুখে এক ফোঁটা হাসি, যেন সে কারো জন্য বাঁচছে, যাকে কেউ দেখতে পায় না। প্রতিদিন সকালে সে উঠোনে জল ছিটিয়ে বলে, মা তুই চিন্তা করিস না, আমি ভালো আছি। আকাশে তখন হালকা আলো, মেঘের আড়াল থেকে সূর্য উঠে আসছে ধীরে ধীরে। সরলার মৃত্যুর 3 বছর কেটে গেছে। গ্রামটা অনেকটাই পাল্টে গেছে। কাঁচা রাস্তা পাকা হয়েছে, নতুন বাজার উঠেছে, পঞ্চায়েত অফিসের সামনে সোলার লাইট জ্বলছে, কিন্তু খোকার ঘরটা সেই আগের মতোই। টিনের ছাউনি, উঠোনে একটা নিম গাছ, আর কোণে মার পুরনো চাদরটা টাঙানো। এখন সে গ্রামের স্কুলের চাকরিটা ধরে রেখেছে। রাতের বেলায় স্কুল পাহারা দেয়, সকালে মাঠে যায়। খোকা অনেক বদলে গেছে। মুখে দাড়ি, চোখে গভীরতা, কিন্তু ভিতরে একরাশ নিস্তব্ধতা। একদিন দুপুরে স্কুলে একদল শহুরের লোক এলো। একজন মহিলা, বয়স 30-এর কাছাকাছি, পরনে হালকা কটন শাড়ি, চোখে সোনালি ফ্রেমের চশমা, সামনে দাঁড়িয়ে হাসলেন। হেডমাস্টার বললেন, এরা এনজিও থেকে এসেছে, গ্রামের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য একটা প্রকল্প শুরু হবে। মহিলার নাম অর্পিতা সেন। সে গ্রামের পরিবেশ দেখে অবাক হয়ে গেল। সবাই তাকে দিদি বলে ডাকে, কিন্তু খোকা ডাকতো না, শুধু দূর থেকে দেখতো। ওই শহুরে মানুষটা এত আলোর মধ্যে থেকেও কিভাবে এমন মমতা ছড়ায়। অর্পিতা স্কুলে এসে প্রায়ই খোকার সাহায্য নিত। বাচ্চাদের নামের তালিকা, মাঠে জায়গা দেখা বা পঞ্চায়েত অফিসে যাওয়া। একদিন হঠাৎ বলল, খোকা তুমি লেখাপড়া জানো না? খোকা হেসে বলল, নামটা লিখতে পারি, বাকিটা ঠিক বোঝা যায় না। আমি শেখাবো। আমার বয়স তো অনেক, শেখার আবার বয়স হয় নাকি? সেই দিন থেকে প্রতি সন্ধ্যায় স্কুলের ঘরে অর্পিতা খোকাকে বাংলা পড়াতে শুরু করলো। দুজন বসতো কুপির আলোয় খাতা খুলে। খোকা ধীরে ধীরে অক্ষর চিনতে লাগলো, লিখতে লাগলো নিজের নাম, খোকা দাস। সেই নামটা লেখার পর তার চোখে জল এসে গেল। অর্পিতা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কাঁদছো কেন? বাবা মরার পর থেকে কেউ আমার নাম জিজ্ঞেস করেনি। অর্পিতা চুপ করে গেল, তার চোখেও যেন কুয়াশা জমল। দিন কেটে গেল। অর্পিতা এখন প্রায়ই খোকার সঙ্গে মাঠে যায়, বাচ্চাদের খেলাধুলা শেখায়। গ্রামের লোকজন মুখে মুখে বলা বলি শুরু করলো, শহরের দিদি আর খোকার মধ্যে কি চলছে কে জানে। খোকা এসব জন্য চুপ করে থাকে। সে জানে এই সমাজ যেমন ছিল তেমনই আছে। তবু অর্পিতার হাসি যেন মায়ের ছায়ার মতো, তার মনের ভেতর শান্তি এনে দেয়। একদিন অর্পিতা বলল, খোকা তুমি কখনো গ্রাম ছাড়তে চাওনি? খোকা হেসে বলল, যে গাছ মাটিতে জন্মায় তাকে যদি টেনে নিয়ে যাওয়া হয় সে তো শুকিয়ে যায় দিদি। অর্পিতা উত্তর দিল না, শুধু তাকিয়ে রইল। সেই চোখে এক ধরনের স্নেহ, এক অদ্ভুত টান। শরৎকাল, ধানের ক্ষেতে সোনালি রোদ পড়ছে। অর্পিতা ও খোকা মাঠে হাঁটছে। অর্পিতা হঠাৎ বলল, তুমি জানো তোমার নামের মানে কি? না দিদি। খোকা মানে শিশু সুলভ মন, যে এখনো বিশ্বাস করতে জানে। আমি তোমার সেই মনটা দেখি। খোকা চুপ করে রইল। তার বুকের মধ্যে কুসুমের স্মৃতি হঠাৎ জেগে উঠল। মায়ের কণ্ঠ ভেসে এলো, তুই ভালো থাকলেই আমি শান্তিতে থাকব। সে হঠাৎ বলল, দিদি আমি একদিন একটা গল্প লিখব।
তুমি গল্প লিখবে? হ্যাঁ, আমার মায়ের গল্প, গ্রামের গল্প, বৃষ্টির গল্প। অর্পিতা হেসে বলল, তাহলে আজ থেকে তুই আমার লেখক খোকা। কিন্তু সুখ যেন খোকার জীবনে বেশি দিন টেকে না। একদিন সন্ধ্যায় হঠাৎ খবর এলো অর্পিতার শহরে ফিরে যেতে হবে, প্রকল্প শেষ। খোকা কিছু বলল না, শুধু স্কুলের উঠোনে দাঁড়িয়ে রইল। অর্পিতা এসে বলল, তুই কাঁদবি না খোকা, আমি আবার আসব। খোকা তাকিয়ে রইল আকাশের দিকে। মেঘ জমেছে। মেঘ এলেই সূর্য হারিয়ে যায় দিদি। অর্পিতা বলল, না, মেঘের আড়ালেও সূর্য থাকে। সেই রাতে অর্পিতা চলে গেল। খোকা কুপির আলোয় একা বসে রইল। তার লেখা কাতার পাতা উল্টে দেখল, মেঘের আড়ালে সূর্য, সরলা, কুসুম, অর্পিতা আর আমি। সময় এগিয়ে চলল। অর্পিতা ফিরে গেল শহরে, কিন্তু প্রতি মাসে খোকার নামে চিঠি আসতো। চিঠিতে লেখা থাকতো, তুই ভালো আছিস তো? বাচ্চাদের হাসি শুনলে আমার মায়ের কথা মনে পড়ে। খোকা এখন গ্রামের ছোটদের বাংলা শেখায়। একটা পুরনো ব্ল্যাকবোর্ড, কয়েকটা খাতা আর মায়ের আশীর্বাদ, এই তার পৃথিবী। যখনই আকাশে মেঘ জমে, সে জানে মেঘের আড়ালে কেউ একজন তার জন্য আলো রেখে গেছে। হয়তো কুসুম, হয়তো অর্পিতা, হয়তো মা। শীতের সকাল, ধান কাটা শেষ হয়েছে। মাঠে এখন শুধু খড়ের গাদা আর পাখির কলরব। গ্রাম এখন অনেকটাই পাল্টে গেছে। খোকা এখন গ্রামের সবার আপনজন। যে একসময় নিজের মাকে বাঁচাতে পারেনি, এখন অন্যদের বাঁচানোই যেন তার জীবনের কাজ। স্কুলের উঠোনে এখন প্রায় প্রতিদিন বাচ্চাদের ভিড়। খোকা ব্ল্যাকবোর্ডে চক দিয়ে অক্ষর লেখে, অ আ হ্রস্বই দীর্ঘই। বাচ্চারা উচ্চারণ করে, হাসে, ভুল করে, আবার শেখে। একদিন পঞ্চায়েত প্রধান এসে বলল, খোকা, তুই এখন গ্রামের আলো এনেছিস রে। আমরা চাই তুই গ্রামের শিক্ষা প্রকল্পের দায়িত্ব নিস। খোকা প্রথমে রাজি হচ্ছিল না। সে তো জানে না কাগজপত্র, হিসেব নিকেশ। কিন্তু প্রধান বলল, তুই মনের কাজ করিস, বাকিটা আমরা দেখব। খোকা রাজি হলো। তার দায়িত্ব হলো গ্রামের 5টা ছোট বাচ্চাকে নিয়মিত পড়ানো আর অভিভাবকদের স্কুলে পাঠাতে উৎসাহ দেওয়া। প্রতিদিন সন্ধ্যায় সে মাটির ঘরে বসে পরিকল্পনা করত, কিভাবে আরও বাচ্চাদের স্কুলে আনা যায়। তখনই তার মনে পড়ত অর্পিতা দিদির কথা, যে তাকে প্রথম শেখালো শেখার কোনো বয়স হয় না। একদিন দুপুরে ডাক পিয়ন এলো। খোকার হাতে একটা খাম তুলে দিল। তাতে অর্পিতার নাম নেই, কিন্তু লেখাটা চিনে ফেলল সে, কলকাতা। খাম খুলে দেখল ভেতরে এক পত্র, কাঁপা হাতের লেখা। খোকা, যদি তুই এই চিঠি পড়িস তবে জানিস আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। আমার শরীরে একটা রোগ বাসা বেঁধেছে, হয়তো আর বেশি দিন নেই। আমি ভেবেছিলাম আবার তোকে দেখতে আসব, কিন্তু হয়তো সেটা আর সম্ভব নয়। তুই আমার জীবনটাকে আলো দিয়েছিলি। তোর মতো মানুষ এই পৃথিবীতে থাকলে মেঘ কখনো পুরোপুরি ঢেকে দিতে পারে না সূর্যকে। একটা অনুরোধ, তুই গ্রামের বাচ্চাদের শেখাস, মেয়েদের পড়তে দে। তাদের ভবিষ্যৎ যেন তোর মায়ের মতো অন্ধকারে না হয়। আমার বইয়ের আলমারিতে একটা নোটবুক আছে, নাম মেঘের আড়ালে সূর্য। সেখানে আমি তোকে নিয়েই লিখেছিলাম, তুই যদি কখনো শহরে আসিস ওটা নিয়ে যাস। অর্পিতা।
চিঠি পড়তে পড়তে খোকার চোখ ভিজে গেল। বাইরে তখন হঠাৎ মেঘ জমেছে, হালকা হাওয়া বইছে। সে মাথা নিচু করে বলল, তুই যদি চলে যাস দিদি, আমি তোর আলো কিভাবে রাখবো? রাতে যে মায়ের ছবির সামনে বসে কুপির আলো জ্বালালো। চিঠিটা গুছিয়ে রেখে বলল, মা, আজ থেকে এই আলো আমি অন্যদের ভাগ করে দেব। পরের দিন থেকে খোকা আরো বেশি কাজ শুরু করলো। গ্রামের মেয়েদের নিয়ে সে সূর্য ক্লাস চালু করলো। সন্ধ্যায় সবাই এসে শেখে পড়তে লিখতে। কেউ বলে অ আ ক খ, কেউ হাসে, কেউ ভুল করলে সবাই মিলে শেখায়। একদিন পঞ্চায়েত থেকে শহরের এক সাংবাদিক এলো সাক্ষাৎকার নিতে। সে জিজ্ঞেস করলো, আপনি কেন এই কাজ করছেন? খোকা উত্তর দিল, আমার মা বলেছিল আমি যদি ভালো থাকি ও শান্তি পাবে, আর আমি ভালো থাকতে পারি তখনই যখন অন্যদের জীবনে আলো আনতে পারি। সেই সাক্ষাৎকারটা প্রকাশিত হলো পত্রিকায়। খোকা দাস, গ্রাম বাংলার মেঘের আড়ালে সূর্য। গ্রামের লোকজন প্রথমে অবাক, তারপর গর্বে ভরে গেল। যে ছেলেটাকে একসময় তারা পাগল খোকা বলতো, আজ সে তাদের প্রেরণা। শীতের শেষ দিকে খোকা শহরে গেল অর্পিতার চিঠির শেষ অনুরোধ পালন করতে। সে কলকাতার এক হাসপাতালে গিয়ে খোঁজ করল। সেখানে নার্স বলল, অর্পিতা সেন, উনি গত মাসে মারা গেছেন। খোকা চুপ করে গেল। নার্স একটু থেমে বলল, কিন্তু উনি একটা জিনিস রেখে গেছেন, তোমার নামে লেখা ছিল খামে। খাম খুলে খোকা পেল একটা ছোট্ট নোটবুক, মলাটে লেখা মেঘের আড়ালে সূর্য। ভেতরে অর্পিতার লেখা, একজন সাধারণ গ্রামের ছেলের গল্প, যে নিজের অন্ধকারে থেকেও অন্যদের আলো দিয়েছে। শেষ পাতায় লেখা, যদি কোনোদিন কেউ জিজ্ঞেস করে সূর্য কোথায় থাকে, তবে বলিস সে থাকে মেঘের আড়ালে, খোকার মতো মানুষদের চোখে। খোকা নোটবুকটা বুকে চেপে ধরল। তার চোখে জল, ঠোঁটে মৃদু হাসি। ফিরে এসে খোকা গ্রামের স্কুলের দেয়ালে একটা নতুন বোর্ড টাঙালো, অর্পিতা দিদির পাঠশালা। তার নিচে ছোট অক্ষরে লিখল, মেঘের আড়ালে সূর্য। বাচ্চারা যখন ক্লাসে আসে, খোকা বোর্ডে লিখে দেয়, আজ আমরা শিখব আলোকে চিনতে। বৃষ্টি নামছে বাইরে, আকাশে মেঘ, কিন্তু ক্লাস ঘরে আলো জ্বলছে। খোকা জানে মা, কুসুম, অর্পিতা সবাই তার সঙ্গে আছে। তারা একসাথে আলো ছড়াচ্ছে এই ছোট্ট গ্রামের প্রতিটি হৃদয়ে। বছর কেটে গেছে, আকাশে এখনো যেমন মেঘ আছে তেমনি সূর্য ওঠে, কিন্তু গ্রামটা যেন অন্যরকম হয়ে উঠেছে। রাস্তার ধারে বিদ্যুতের খুঁটি, পাকা ঘর, স্কুলে বাচ্চাদের ভিড়, আর সেই স্কুলের সামনে বড় অক্ষরে লেখা, অর্পিতা দিদির পাঠশালা। স্থাপিত খোকা দাস। খোকা এখন বৃদ্ধ, চুলে পাক, মুখে বলি রেখা, কিন্তু চোখে এখনো সেই কোমল আলো। সে প্রতিদিন সকালে হাঁটতে হাঁটতে স্কুলে আসে। বাচ্চাদের হাসি শুনে যেন নতুন প্রাণ ফিরে পায়। একদিন সকালে স্কুলে নতুন এক শিক্ষিকা এলো, নাম মেঘলা মজুমদার, বয়স 25, শহর থেকে এসেছে। সে বলল, দাদু, আমি তোমার কাজের কথা অনেক শুনেছি, এখন আমি এই স্কুলের বাংলা পড়াবো। খোকা মৃদু হাসল, বেশ করেছো মা, এখন
তোমাদেরই সময়। মেঘলা অবাক হয়ে দেখে এই বৃদ্ধ মানুষটা কি সহজে বাচ্চাদের সঙ্গে মিশে যায়, কিভাবে একটা খাতা হাতে নিয়ে বোর্ডে অক্ষর লেখে এমন ভালোবাসায় যেন প্রতিটি অক্ষর তার সন্তানের নাম। ক্লাস শেষে মেঘলা জিজ্ঞেস করলো, দাদু, আপনি এতদিন পরও কেন নিচে পড়ান? খোকা বলল, যতদিন শ্বাস আছে ততদিন শেখানোরও সময় আছে। মেঘলা তার দিকে তাকিয়ে মনে মনে ভাবল, এই মানুষটাই বুঝি সেই খোকা দাস যার গল্প এক সময় পত্রিকায় পড়েছিলাম। একদিন বিকেলে বৃষ্টি নামলো। মেঘলা স্কুল ঘরের ভেতর বসে খোকার গল্প শুনছিল। খোকা বলছিল, আমার মা বলতো, মানুষ মরে গেলে যদি কেউ তার স্বপ্ন বাঁচিয়ে রাখে তবে সে আসলে কখনো মরে না। আমার মা কুসুম আর অর্পিতা দিদি, ওরা আজও বেঁচে আছে এই স্কুলের প্রতিটি শিশুর মধ্যে। বাইরে বৃষ্টির শব্দে যেন তার কণ্ঠ মিশে গেল। খোকার চোখে জল চিকচিক করছে। মেঘলা বলল, দাদু, আপনি জানেন, আপনি ছোটবেলায় আপনার ওপর লেখা অর্পিতা দিদির বইটা পড়েছিলাম, মেঘের আড়ালে সূর্য। ওই বইয়ের জন্যই আমি শিক্ষক হতে চেয়েছিলাম। খোকা কিছু বলল না। তার চোখ ভিজে উঠল, ঠোঁটে এক মৃদু হাসি। তাহলে সূর্যটা বেঁচে আছে রে মা, শুধু মেঘটা বদলে গেছে। দিন যায়, ঋতু বদলায়। এক সন্ধ্যায় খোকা উঠোনে বসে আছে, হাতে পুরনো সেই নোটবুক, অর্পিতার দেওয়া। বাতাসে নিম পাতা ঝরছে, দূরে কোথাও বাচ্চারা গান গাইছে, আলো আমার আলো গো, আলোয় ভুবন ভরা। সে খাতাটা খুলে দেখে শেষ পাতাটা এখনো খালি। খোকা কলম তুলে লিখল, আজও আমি মেঘের আড়ালে সূর্য দেখি। সে আর কোনো মুখ নয়, কোনো মানুষ নয়, সে এক বিশ্বাস যে অন্ধকারের পরেও আলো আসবেই। খোকা কলম নামিয়ে রাখল। বাইরে চাঁদ উঠেছে, কুয়াশায় মোড়া আকাশে হালকা আলো। সে আস্তে করে চোখ বুঝল। মায়ের মুখ, কুসুমের মুখ, অর্পিতা দিদির মুখ একে একে ভেসে উঠল। হালকা বাতাস বইল, কপির শিখা একটু কাঁপল। সেই রাতেই খোকা চুপচাপ চলে গেল, যেভাবে সূর্য ডোবে নিঃশব্দে, তেমনি। পরদিন সকালে মেঘলা যখন স্কুলে এলো, দেখল খোকা দাসের ঘরের দরজা খোলা। ভেতরে টেবিলের ওপর রাখা নোটবুকটা খোলা। তার শেষ লেখা পাতায় কালি শুকিয়ে গেছে। মেঘলা চোখের জল মুছে নোটবুকটা বুকে চেপে ধরল। পঞ্চায়েত থেকে লোক এলো, গ্রামের মানুষ ভিড় করলো। সবাই চুপচাপ, কেউ কোনো শব্দ করল না। গ্রামের মাঝখানে এক শালগাছের নিচে খোকাকে সমাধিস্থ করা হলো। বাচ্চারা ফুল ছিটিয়ে গান গাইল, তুমি আলো দিয়েছিলে দাদু। সন্ধ্যাবেলায় মেঘলা স্কুলের দেয়ালে একটা নতুন ফলক লাগালো, খোকা দাস স্মৃতি পাঠাগার। যে মানুষ প্রমাণ করেছেন মেঘ যতই ঘন হোক সূর্য কখনো নিভে না। বছর কেটে গেল, আবার নতুন প্রজন্ম বেড়ে উঠেছে। অর্পিতা দিদির পাঠশালায় এখন সরকারি স্বীকৃত স্কুল।
মেঘলা তার প্রধান শিক্ষিকা। স্কুলের বাচ্চারা এখনো প্রতিদিন সকালে প্রার্থনা করে, আমাদের মনে আলো দাও, অন্ধকার দূর করো, যেন খোকা দাদুর মতো আমরাও মেঘের আড়ালে সূর্য খুঁজে পাই। বৃষ্টির দিনে মেঘলা যখন স্কুলের জানালা দিয়ে বাইরে তাকায়, তখন সে হঠাৎ মনে করে কুয়াশার ভেতর দিয়ে হয়তো এক বুড়ো মানুষ ধীরে ধীরে হেঁটে যাচ্ছে ধানের খেতে, হাতে একটা খাতা, মুখে মৃদু হাসি। আকাশের দিকে তাকিয়ে সে বলে, দাদু, তুমি আলো হয়ে আছো। সূর্য তখন মেঘের আড়াল থেকে বেরিয়ে আসে, তার আলো ভিজিয়ে দেয় গোটা গ্রামকে। আর দূরে বাজে গ্রামের মন্দিরের ঘণ্টা, এক নীরব শ্রদ্ধা, এক অবিরাম আলো। মেঘের আড়ালে সূর্য, এক সাধারণ গ্রামের ছেলের গল্প, যে নিজের দুঃখের ছায়া পেরিয়ে অন্যের জীবনে আলো জ্বালিয়ে গেছে। যেখানে মৃত্যু থেমে যায়, কিন্তু মানবতার সূর্য কখনো নিভে না।